পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তো আলাদা রকমের কনসেপ্ট চলতো সেই সময়। বলা হতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। এক কাজলের গু খায়, তাই রে কানকি ছেলে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বোকা আমাকে। নমস্কার। আগামীকাল অর্থাৎ রাত পোহালেই আরও একটা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইলেকশন কমিশন আগে ভাগেই 1543 জনকে অ্যারেস্ট করে ফেলেছে। এবার আপনাদেরকে গত কয়েকটি প্রতিবেদনেও বলছিলাম যে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তারা এখনও অপরাধ করেনি, তবে তারা দাগি আসামি, অর্থাৎ অতীতে অপরাধ করে এখন হয়তো জামিনে বাইরে রয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করা হচ্ছে। এবার আপনারা যখন শুনতে পাবেন যে একজন কাউন্সিলরকে পর্যন্ত আগেভাগে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, তখন কিন্তু আপনারা অবাক হবেন না, কারণ এটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শাসক দলের সঙ্গে সমাজ বিরোধীদের যোগসূত্র সুদূর অতীত থেকে রয়েছে এবং আজও তা বর্তমান। আর বর্ধমান পুরসভার কাউন্সিলরের কথাই বলছিলাম একটু আগে। এনাকে গভীর রাতে পুলিশি অভিযানের দ্বারা কিন্তু ধরা হয়েছে, ধরে কার্যত গারদে পড়া হয়েছে। ইলেকশন কমিশন তো অ্যাকশন মোডে রয়েছে, কিন্তু আগামীকাল যে নির্বাচনটি হতে চলেছে তার ফলই বা কী হবে, এই সবটা নিয়ে আজকের আমাদের প্রতিবেদন হতে চলেছে। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হবে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে হাওড়া, হুগলি, কলকাতা ডিস্ট্রিক্ট এবং উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনা নিয়ে। আমরা গত কয়েকটি প্রতিবেদনে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাকে বিস্তারিতভাবে আলোচনার বিষয় করে নিয়েছিলাম, কিন্তু আজ আমরা নদিয়া ডিস্ট্রিক্ট একটু দেখার চেষ্টা করব, যেখানে প্রায় 17টা সিট রয়েছে। এই নদিয়া জেলাতে দেখা গিয়েছে অনেকগুলো সিট তৃণমূল কংগ্রেস 10,000-এর নিচের মার্জিনে জিতেছে বা 20,000-এর নিচের মার্জিনে, আর সেটাই হচ্ছে সবথেকে ভয় এবং ভীতির কারণ হয়ে দাঁড়াতে পারে আগামী ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের কাছে। সেই সিটগুলোকে তৃণমূল কংগ্রেস হারাতে পারে, কারণ বিজেপি সেই সিটগুলোতে কিন্তু সেকেন্ড পার্টি হয়ে দাঁড়িয়েছিল এবং প্রতিদ্বন্দ্বিতা করেছে, কার্যত হাড্ডাহাড্ডি লড়াই চলেছিল বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস। এই ধরুন তেহট্টু, এখানে তাপস কুমার সাহা বলে একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় 6,915 ভোটে লিড করেছিলেন। আপনারা একবার ভেবে দেখুন, 6,000 ভোটে জেতা কি কোনো জেতা? এই জেতার মার্জিন কিন্তু কার্যত এখন সংশয়ের মুখে দাঁড়িয়েছে। তেহট্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। আপনারা জানেন এসআইআরে অনেক নাম বাদ গিয়েছে, সেখানে ভুতুরে ভোটারের একটা বড় রোল রয়েছে। আজকের প্রতিবেদনে আমাদের অন্যতম প্রধান বিষয় কিন্তু ভুতুরে ভোটার। যতটা প্রতিবেদন এগোবে আপনাদের সামনে ততটাই স্পষ্ট হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে বিরোধিতা করছেন এসআইআরের, তিনি 2002 সালে এসআইআর কিন্তু প্রাণপণে চেয়েছিলেন। সেই সময় ভুতুরে ভোটার নিয়ে তার আলাদা রকমের পার্সপেক্টিভ ছিল, আজকে একটা আলাদা রকমের পার্সপেক্টিভ। যাই হোক, আমরা আবারও সেই নদিয়াতে ফিরে আসি। এই নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর দক্ষিণ, এই কৃষ্ণনগর দক্ষিণ থেকে উজ্জ্বল বিশ্বাস কার্যত 9,305 ভোটে জিতেছেন। এই সিটটাও তারা হারাতে পারে, কারণ এখানে দাঁড়িয়ে বিজেপির কিন্তু খুব একটা খারাপ সংগঠন রয়েছে, এটা আপনারা কিন্তু বলতে পারবেন না। এর পাশাপাশি কৃষ্ণনগর উত্তরের যদি কথা বলি, তবে আপনাদের মনে পড়ে যাবে হয়তো সেই মুকুল রায়কে, যিনি কিন্তু গত হয়েছেন। আজ আর তার প্রাসঙ্গিকতা নেই, রেলেভেন্স নেই, কারণ তিনি এই পৃথিবীতে কিন্তু নেই। তবুও তার মতামত আজকের ভিডিওতে আমরা কিছুটা দেখব, যখন আমরা ওই ভুতুরে ভোটার নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি চোপড়া বলে একটা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখান থেকে রুকবানুর রহমান বলে একজন, যিনি কিনা তৃণমূল কংগ্রেস প্রার্থী। এদেরকে হয়তো আপনারা কোনোদিনও নামই শোনেননি, কিন্তু এনারা জিতেছিলেন 2021 সালে। ইনি 12,118 ভোটে জিতেছে, অর্থাৎ ইনিও কিন্তু খুব একটা মার্জিনে যে জিতেছেন সেটা নয়। সুতরাং এই সিটগুলো তৃণমূল কংগ্রেস হারাতে পারে বলে অনেকেই মনে করছেন। আর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিজেপি কিন্তু 9টা সিট জিতেছিল। এই নদিয়া জেলাতে তৃণমূল কংগ্রেস অনেকগুলো আসন থেকে এবার কিন্তু হারতে চলেছেন। এই ধরুন পলাশিপাড়া, আরও একটা ধরুন কালীগঞ্জ। এই যে বিধানসভা কেন্দ্র,
এইগুলোতে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা এবার কার্যত ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন একদিকে এসআইআর রয়েছে, অপরদিকে এখানে তাদের মার্জিন লোয়ার থেকে লোয়ারে গিয়েছে যত দিন গিয়েছে। 2021 সালে বিজেপি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করেছিল এই নদিয়া ডিস্ট্রিক্টের প্রতিটি বিধানসভা কেন্দ্রতে, কিন্তু দেখা গেল শেষে যে বিজেপি মাত্র 9টা সিট পেলেন আর বাকিগুলো 17টির মধ্যে পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা অপর একটি জেলা হাওড়া ডিস্ট্রিক্টে যাব, যেখানে 16টা সিট রয়েছে এবং এর মধ্যে তৃণমূল কংগ্রেস 16টাই জিতেছিল 2021 সালে। সে কারণেই আপনাদের বলছিলাম দ্বিতীয় দফা মানেই তৃণমূল কংগ্রেসের কাছে একটা ভাইটাল চ্যালেঞ্জ। কারণ এই হাওড়া জেলার বালি, হাওড়া উত্তর, উদয়নারায়ণপুর এই জেলাগুলোতে কার্যত তাদের ভিত কিন্তু নড়ে গিয়েছে। এখানেও তাদের জেতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ছে, কারণ জেতার মার্জিন ছিল কিন্তু ভীষণ কম, ওই 20,000-এর নিচের দিকেই কিন্তু মার্জিন ছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসের পক্ষে এই আসনগুলো জেতা কিন্তু খুব একটা সহজ কথা হয়ে দাঁড়াবে না। আরও একটি গুরুত্বপূর্ণ জেলা হলো হুগলি ডিস্ট্রিক্ট, যেখানে মোট 18টা সিট রয়েছে। বিজেপি 4টে জিতেছিল 2021 সালে। কে বলতে পারে এই 4টে 10টা হয়ে যেতে পারে বা 15টা হয়ে যেতে পারে। এরপরে আসি সেই কলকাতা ডিস্ট্রিক্টে, যেখান থেকে বিজেপি আদ্যিকাল ধরে একটাও সিট পায় না, যেখানে মানুষেরা সাধারণত ভেবে থাকেন যে রাজ্য সরকারে যারা অতীতে ছিলেন আমরা তাদেরকেই ভোটটা দেব, কারণ তাদের আসার সম্ভাবনা বেশি, আর কলকাতা মানেই আমাদের সুযোগ সুবিধা খুব বেশি প্রয়োজন, তাই আমরা তাদেরই ভোটটা দেব। এই হুগলিতে যেখানে বিজেপি 4টে পেয়েছিল, সেই 4টে কিন্তু বেড়ে দাঁড়াবে প্রায় 10টা, এমনই অনেকে মনে করছেন। কারণ এই জেলাগুলোতে এসআইআরে প্রচুর পরিমাণে নাম বাদ গিয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক ভুতুড়ে ভোটার ছিল। সেই ভুতুড়ে ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেসের নেতারা মনে করে কিন্তু ভোটগুলোকে, মানে যারা কবরস্থানে রয়েছেন বা শ্মশানে রয়েছেন তাদেরকে তুলে এনে ভোট দেওয়াতেন। তো সেই কিন্তু প্রবণতা আর লক্ষ্য করা যাবে না। এবারকার নির্বাচনে ভবানীপুরও কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, কারণ এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু তার হারার সম্ভাবনা প্রবল অনেকেই মনে করছেন। কারণ একটাই, এই ক্ষেত্রে কিন্তু সেই নন বেঙ্গলি ভোটাররা কাজ করবে। কারণ অনেক সময় বলা হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি হলো বাঙালি বিরোধী পার্টি, তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতার কথা বলে, বিজেপি নেতাদেরকে বহিরাগত বলে, এবং তাদের মহুয়া দেবী বলেছিলেন যে গুজরাটিদের কোনো রোলই নেই এই যে স্বাধীনতা সংগ্রামে, কোনো গুজরাটির কোনো রোল নেই। তো এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যের প্রভাব কি পড়বে না সেখানে? ভবানীপুরে আপনারা জানেন প্রচুর পরিমাণে নন বেঙ্গলি ভোটার্স রয়েছে, পাঞ্জাবি থেকে শুরু করে গুজরাটি, বলা হয়ে থাকে কসমোপলিটান একটা এরিয়ার যদি কথা বলতে হয় পশ্চিমবঙ্গে, তবে সেটা হলো ভবানীপুর। আপনাদের প্রতিবেদনের শুরুতেই বলছিলাম সেই ভুতুড়ে ভোটারের কথা। 2001 সাল, সেই সময় যখন অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হারার পরে ভূতেদেরকে দায়ী করেছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একজোট ছিল এবং তারা কার্যত একটা আবহাওয়া তৈরি করে ফেলেছিলেন যে বামফ্রন্ট সরকার এবার পড়ে যাবে, কার্যত তৃণমূল এবং কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে একটা সরকার গঠন করবে। কিন্তু সে ঘুরে বালি, কার্যত দেখা গেল তৃণমূল কংগ্রেস খুব একটা বেশি মার্জিনে জিততে পারলেন না, আর ওইদিকে কংগ্রেসও খুব বেশি ভোট পেলেন না। দেখা গেল বাম আবারও ক্ষমতায় ফিরে আসলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ভিক্টরি সাইন পর্যন্ত দেখাচ্ছিলেন। কিন্তু যখন দেখলেন তিনি হেরে গেলেন, তখন তিনি আরও অভিযোগ করতে শুরু করলেন, বললেন যে সায়েন্টিফিক রিগিং হয়েছে। এবার আপনারা ভাবছেন সায়েন্টিফিক রিগিং কি? যখন মুকুল রায়কে প্রশ্ন করা হয়েছিল এই ভুতুড়ে ভোটার নিয়ে, তখন তিনি কিন্তু একটা উত্তর দিয়েছিলেন যে যারা বাইরে রয়েছেন বা যারা শিফট করেছেন, বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়িতে গিয়েছেন, এই জায়গা থেকে ওই জায়গায় গিয়েছেন, বা যারা মারা গিয়েছেন, তাদের যে নাম, সেই নামগুলোকে কিন্তু ভোটার তালিকায় তুলে কার্যত সেই ভোটগুলো বামেরা দিয়ে থাকতেন, এমনটা অভিযোগ করেছিলেন সেই মুকুল রায়। তার বক্তব্য ছিল যে আমাদের তো সংগঠন খুব একটা ভালো নেই, তো সে কারণে আমরা খোঁজটোজও নিতে পারি না, তাই সেই ভোটগুলো কার্যত বাম পেয়ে যেত আর বামের জেতার পথটা প্রশস্ত হয়ে যেত। এই হচ্ছে সায়েন্টিফিক রিগিং। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করছেন যে আমাদের তো ভুতুড়ে ভোটার কিছু নেই, আমরা তো 2021 সালে যে জিতেছি সেটা একেবারে ফেয়ার জেতা, কোনো ভুতুড়ে ভোটারের বালাই নেই। আর আপনারা ভাবলে অবাক হবেন, 2002 সালে এসআইআর হয়েছিল, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন 2004 সালে যে ভুতুড়ে ভোটার রয়েছে। বর্তমানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি খুব একটা ভালো রয়েছে বলে মনে হচ্ছে না, কারণ আপনারা জানেন এসআইআরে যদি কোনো পার্টির সব থেকে বেশি ক্ষতি হয়ে থাকে তবে সেটা হলো তৃণমূল কংগ্রেস।
আইপ্যাকের অনুপস্থিতিতে যদি সবথেকে বেশি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবে সেটা হলো তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশনের কড়াকড়িতে যদি সবথেকে বেশি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবে সেটা হলো তৃণমূল কংগ্রেস। সুতরাং আমাদের এটা ভুলে গেলে চলবে না যে পশ্চিমবঙ্গে এখন মাননীয় খুব চাপে রয়েছেন। তার কার্যত বর্তমানে দাঁড়িয়ে যে দিনচর্যা, অর্থাৎ সকালে উঠে খাওয়া দাওয়া, তারপরে বাড়ি থেকে বেরিয়ে কাউকে শাসানো, সেটা কিন্তু আর হচ্ছে না। কাউকে ফোন করে ভোটে প্রভাবিত করা, সেটাও হচ্ছে না। আপনাদের মনে আছে নন্দীগ্রামে তিনি কাকে ফোন করে কি বলেছিলেন? আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যে পজিশনে রয়েছে, অনেকেই ভাবেন বিজেপি বোধহয় রাতারাতি সেই স্থানটা দখল করেছে। এমনটা কখনো নয় যে রাতারাতি তারা স্থান দখল করেছেন। তারা কার্যত 1951 সাল থেকে তাদের যে সংঘর্ষ সেটা চালাচ্ছেন। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের সেই গর্ব শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একটা পার্টি গঠন করেছিলেন সেই সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য, কারণ তিনি নেহেরু লিয়াকত চুক্তিতে বিশ্বাস করেন না। তার মত এবং সেই জওহরলাল নেহেরুর মত কিন্তু ভিন্ন রয়েছে। তারা কার্যত আলাদা হয়ে যান। তিনি কার্যত সেই ইউনিয়ন মিনিস্ট্রি ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে নিজের পার্টি গঠন করে অনেকগুলো সিটও পেয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যতটা দিন এগোচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন আসছে, কার্যত এর পরবর্তীতে দেখা যাচ্ছে এলকে আদবানি এবং সেই অটল বিহারী বাজপেয়ী এই দলের কিন্তু চাবিকাঠি নিজেদের হাতে নেন এবং তাদেরকে পর্যন্ত জেলে পোড়া হয়। তার পরবর্তীতে তারা যখন বাইরে বেরিয়ে আসছেন তখন দেখা যাচ্ছে তারা একটা জোট করছেন, অর্থাৎ অ্যালায়েন্স। সেখানে দাঁড়িয়ে একটা জনতা পার্টি গঠন করা হয়, আপনারা জানেন সেই নামটা। সেই জনতা পার্টি কার্যত অনেকগুলো রাজ্যে তাদের একাধিপত্য স্থাপিত কিন্তু করেছিলেন। তখন জনতা পার্টির যারা অন্যান্য লিডার্সরা রয়েছে তারা বলতে শুরু করলেন যে কোনো দল ডুয়াল মেম্বারশিপ করতে পারবে না, অর্থাৎ বিজেপি সেই আরএসএস এর সাথে যুক্ত হয়েছে। এবার তাদের বক্তব্য রয়েছে তুমি আমাদের সাথেও থাকবে আবার আরএসএস এর সঙ্গেও থাকবে, এই যে ডুয়াল মেম্বারশিপ এটা থাকলে কিন্তু এই জোট আমরা কিন্তু রাখবো না, আমরা আর সেই জনতা পার্টি রাখবো না। তখন দেখা যাচ্ছে অটল বিহারী বাজপেয়ী সেখান থেকে বেরিয়ে আসলেন এবং তিনি ভারতীয় জনতা পার্টি গঠন করলেন। তার প্রথম সভাপতি তিনি হলেন। সেই সময় অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু অনেক রকমের কথা শুনতে হয়, কারণ তিনি মাত্র 2টো সিট পেয়েছিলেন তার পরবর্তীতে নির্বাচনে। তাকে অনেকে কটাক্ষ করেন, অনেকে বলেন এবার বোধহয় ইনি সন্ন্যাস নেবেন এবং তার মোহভঙ্গ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তো আলাদা রকমের কনসেপ্ট চলতো সেই সময়, বলা হতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। এই যে একটা মকারি আয়রানি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি পার্টি কিন্তু ধীরে ধীরে শক্তপোক্ত হয়ে আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদী। সুতরাং এক রাত্রিরে কিন্তু কেউ ক্ষমতায় আসেনি। আজকে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে অনেকেই বলছেন, আর বিজেপি সেই কুর্সিটা দখল করবেন। এটা কিন্তু বিজেপির সুদূর অতীত থেকে একটা চলে আসা সংঘর্ষ, যেখানে দাঁড়িয়ে আজকে যিনি বিজেপির সভাপতি সেই শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু কখনোই পদের লোভ দেখাননি। পদের লোভ যদি তার থাকতো তবে তিনি কিন্তু আগেভাগেই এই দলটা ছেড়ে দিতেন। তা সে কারণেই বিজেপি পার্টি এমন একটা পার্টি যারা কিন্তু ল্যাম্প পোস্টের মতো কাউকে কিন্তু রাখেন না, কার্যত নিচু থেকে নিচু তলার কর্মীকে নেতা বানিয়ে দেন। দিলীপ ঘোষ সব থেকে বড় একটা এক্সাম্পল। আর শ্রমিক বাবু, যাকে কার্যত কয়েকদিন আগে পর্যন্ত সেই রকমভাবে কোনো বড় দায়িত্ব দেওয়া হয়নি, হঠাৎ করে তার জীবনের শেষ প্রান্তে এসে তাকে কিন্তু একটা বড় গুরু দায়িত্ব দেওয়া হলো, মানে তার বয়সও কিন্তু নেহাত কম হয়নি। সুতরাং বিজেপি দল একমাত্র দল যারা সুকান্ত মজুমদারের মতো একজন নেতা, যাকে কেউ চিনতই না যতদিন না তিনি সভাপতি হয়েছে, তাকে সভাপতি করলেন। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় নিযুক্ত ছিলেন, তাকে কিন্তু মিনিস্ট্রি পর্যন্ত দেওয়া হয়েছে। এবং এই একটা রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে অজয় পাল শর্মা, যাকে কিন্তু নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে, তিনি নাকি উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট। এবার তাকে দেখে অনেকেরই গোসা হয়েছে, অনেকের আবার রাতের ঘুম উড়ে গিয়েছে। মহুয়া দেবী পোস্ট করে বলছেন, আশা করি পুলিশি দক্ষতা নাচের চেয়ে ভালো। ঠিকই বলেছেন, হয়তো তাদের দলেও অনেকে সেই নাচানাচি করেন, সেই অনেকে আবার ব্যাগ ট্যাগ নিয়ে পালিয়ে যায়, অনেকে আবার তথ্য পাচার করে ফেলে, কেউ আবার কাউকে শুকর বলে। এই যে প্রবণতা, এগুলো কিন্তু দেখা যায়। একটা এক্সাম্পল দিই, ওই ধরুন মদন বাবু, ইনি কি করেন না করেন সকলেই জানেন আপনারা। একটা ভিডিও আপনাদের সামনে রাখি।
ওনাদেরই দলের আরও একজন নেতা রয়েছেন যিনি কার্যত পুলিশকে হুমকি দিতেও কিন্তু যিনি পিছপা হন না, তার বক্তব্য একটু শুনুন আপনারা। খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে, এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের তাই তো রে, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ দিদির ভাই, তোর বউকে আমাকে আমার গান বানাইছে মাথা চোত। তোর পরশু ডেপুটেশন আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা খানকে ছেলে। আর এই সবগুলোকে সাইডে রেখে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে আমরা আসি, তবে ইনি এখন জাপানি টেকনোলজি নিয়ে কথা বলছেন। কার্যত এনার বক্তব্য আসছে যে ডায়াবেটিস কিভাবে কমানো হয়, মানে কিছুদিন আগে তো জেল যাত্রা হলো, সেখানেই কি এই যে জাপানি টেকনোলজি সেগুলো তিনি শিখে আসছেন। তখন আমি হাতে কিছু আমাদের জাপানি টেকনোলজি দেখবেন কিছু আছে হাতের মধ্যে, যে আঙুলটাকে নিয়ে চেপে যদি স্ট্রেট ধরে থাকেন 2 মিনিট করে সুগার কম, এইরকম এইরকম চেপে ধরে থাকতে হবে। নিচের দিকে প্রেসার থাকবে, নিচের দিকে আঙুলটা বড় বড় আঙুলটা এটা ডায়াবেটিস কমে। ওনার জানা আছে কিনা জানি না যে জাপানি একটা কনসেপ্টও রয়েছে, আবার তারা মানুষের 3টে ফেসের কথা বলে। একটা আপনি ঘরের ভেতরে দরজা আটকে আপনার চিন্তা ভাবনা করছেন, সেই একটা মুখোশ আপনার; একটা আপনি বাইরে মানুষদেরকে দেখাচ্ছেন, সেই মুখোশ; একটা আপনি আপনার বাড়ির লোককে দেখাচ্ছেন যে মুখোশ, সেই একটা মুখোশ। সুতরাং এই যে 3টে মুখোশ, এই 3টে মুখোশের মধ্যে বোধহয় জ্যোতিপ্রিয় বাবুর সেই বাইরের মুখোশটাই বোধহয় হতে পারে। আর সব থেকে হাস্যকর বিষয়, সৌগত বাবু সভা করছেন, গুনে গুনে মাত্র 25 থেকে 26, আপনারা গুনুন, আপনাদের সামনে ভিডিওটা রাখছি, তো 25-26 জন লোককে নিয়ে উনি একটা সভা করছেন। একা একটা মেয়ে তাকে কেন সপ্তরথী বেষ্টন করে অভিমন্যুকে মারছে। বিজেপি 17টা মুখ্যমন্ত্রী বাংলায় ঘুরছে। সব শেষে আপনাদের একটাই কথা বলবো, এবার যদি পরিবর্তন হয় তবে সব থেকে বেশি যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তারা হলো মহিলা। কারণ ফেজ 1-এর যে ইলেকশন হয়েছে সেখানে দেখা যাচ্ছে মেল ভোটার্স যারা রয়েছেন তারা 92% ভোট দিয়েছেন, মানে 92% মেল ভোট দিয়েছিলেন, আর ফিমেলদের মধ্যে 94.09% কিন্তু ভোট দিয়েছেন। অর্থাৎ এইবারও মহিলাদের ভোটাধিকার প্রয়োগের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। কার্যত থার্ড জেন্ডার যারা রয়েছেন তারা কিন্তু 54.62% কিন্তু ভোট দিয়েছে। সুতরাং পরিবর্তন যদি হয় তবে মহিলাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনাদের মতামতটাও লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।